ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনার প্রথম পোস্টিং এর কোনো অভিজ্ঞতা আছে? প্রথম পোস্টিং এর যদি কোনো ছোট অভিজ্ঞতা থাকে আপনি বলতে পারেন, চাইলে, নইলে আমরা পরের প্রশ্নে যাব। প্রথম পোস্টিং এ আমি ছিলাম মাত্র 1 মাস। আমার পোস্টিং ট্রেনিং শেষ হতে তখনও আমার কয়েকদিন বাকি। আমাকে বোলপুরে এসডিপিও হিসেবে পোস্টিং করা হয়, আমি সেখানে জয়েন করি। জয়েন করার পর শত্রু বলে একটা সিনেমা হয়েছিল তখন, জানবেন তো। আমি প্রথম দিন একটা ভাড়ার গাড়িতে চড়ে এসপি বা ডিএমদের সঙ্গে দেখা কলন করা বলে সেটা করতে গিয়েছিলাম। তো তখন আমার ওখানে এতটাই সুনাম হয়েছিল যে ওই গাড়িটা নিয়ে শত্রু সিনেমাতে শুটিং করা হয়েছিল। এবং শত্রু সিনেমা ডিজির থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল যে সিনেমাটা যাতে পুলিশের লোকেরা দেখে। তখন আমি একটা ডিজিকে চিঠি লিখেছিলাম যে এই যে ব্যাপার নিয়ে সিনেমা করা হয়েছে, এই যে গাড়ি, আমি তো ওই কাজটাই করেছিলাম, আমাকে তো আপনারা 1 মাসের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে, তো সিনেমা দেখতে বলার আপনাদের কোনো অধিকার আছে? ঘটনাটা এবার বলি। তো প্রথম দিনই ওখানে একটা, আমি যখন কলন করতে যাচ্ছিলাম তখন একটা লরি সিমেন্ট নামাচ্ছিল। আমি দেখলাম যে তখন এসেন্সিয়াল কমোডিটিজ একটা সিমেন্ট ছিল। তো আমি দেখলাম যে আপনারা এখানে সিমেন্ট নামানোর, আপনার কাগজ দেখি কোথায় সিমেন্ট যাওয়ার কথা। দেখলাম যে সিমেন্ট ওখানে নামানোর কথা নয়, ওটা কোনো সরকারি কাজে ব্যবহার করার সিমেন্ট, এখানে ব্ল্যাক করে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো আমি ওই সিমেন্টগুলো সিজ করে লোককে ডাকি, সিমেন্টগুলো সিজ করা, কোর্টে মামলা হয়, যার জন্য পরে আমাকে সাক্ষী যেতে দিতে হয়েছিল। পরে জানতে পারি এটা তৎকালীন শাসক দলের একজন দুর্গাপুরের কোন নেতার লরি ছিল। তো এটাতে হয়ে যায়। এবং সেই প্রথম আমার প্রথম পোস্টে আমার ড্রাইভারের কাছে ওরা তখন জিজ্ঞেস করে যে কত টাকা দিলে কেসটা না হয়, এরকম হয়। তখন বলে যে ওনার সম্পর্কে আমরা যে শুনেছি উনি এই কথা বললে বিপদটা আরো বাড়বে, ফলে আমাকে বলেনি। তা আমি চলে আসলাম। কয়েকদিন পরের ঘটনা, আমি কলকাতায় আসতে হবে, আমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাস করতে হয়। যেমন ওয়েস্ট বেঙ্গলে যাদের পোস্টিং হয় তাদের বাংলায় পাস করতে হয়। আমার ছোটবেলায় হিন্দি আমি পাস করিনি, ফলে আমার হিন্দি পাস করতে হবে। এই অ্যাকাউন্ট পাস করতে হয়, পিআরবি এগুলো আইনের পরীক্ষা হয়, সেগুলোতে পাস করতে হয়। এই পাস না করলে এসডিপিও থেকে অ্যাডিশনাল এসপি প্রমোশনটা হয় না। আমি যখন হিন্দি কেন, মানে আপনি তো ওয়েস্ট বেঙ্গলেই পড়ছেন, আমাদের দেশের রাষ্ট্রভাষা, সেই জন্য হিন্দি না জানলে ন্যাশনাল পলিসিতে হিন্দি পড়তে হয়। আর এখানেও পশ্চিম বাংলায় ডব্লিউবিসিএস পরীক্ষায় আপনি জানবেন যে বাংলার পরিবর্তে হিন্দি নেওয়া যায়, উর্দু নেওয়া যায়, নেপালি নেওয়া যায়। তো হিন্দি পাস করতে হয়। তা আমি ব্যারাকপুরে এসে প্রথম পরীক্ষায় দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট তখনও বের হয়নি, মানে তার খারাপ ফল দেখুন। তা তখন ওই নানুর, অনুব্রত মন্ডলের জন্য নানুর বিখ্যাত হয়ে গেছে। তো ওই নানুর থেকে একজন লোক, যিনি তখন কংগ্রেস করতেন, পাটনিন বলে গ্রাম, আমার এখনো গ্রামটার নাম মনে আছে, এসে বললেন যে আমি যেদিন পরীক্ষা দিতে আসছি সেই তারিখে ওখানে একটা গ্রামে সিপিএম এর, পাশের গ্রামে সিপিএম এর এমপির বাড়ি, অন্য পাশের গ্রামে সিপিএম এর এমএলএ এর বাড়ি, কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে। এটা এখন যেমন নাপসন্দ, তখন এতটা না হলে নাপসন্দই ছিল। তো তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, তার জন্যে তারা ওই বাড়ির উপর আক্রমণ করবে এটা খবর ছিল। একটা জমিতে ধান কাটার নাম করে অ্যাসেম্বলিটা হবে, এটা আমাকে খবর দিলেন, বলছে আমরা থানাতে জানিয়েছি, কিন্তু থানা থেকে কোনো ব্যবস্থা নেবে না, আমরা জানি। আমি এসপি কে বললাম যে স্যার এরকম একটা খবর আসছে, তাহলে আমি ডিপার্টমেন্টের পরীক্ষা দিতে যাবো কিনা। দেখুন, এসপি বললেন যে তুমি যদি পরীক্ষা না দাও, পাস না করলে প্রমোশন আটকে থাকবে, পরীক্ষাটা দাও, আমি এটা দেখছি, দরকার হলে কাউকে পাঠিয়ে দেবো। আমি পরীক্ষা দিতে চলে আসলাম, কিন্তু পরীক্ষা হলে এসে দেখলাম
যে আমি আগের বার যে পরীক্ষা দিয়েছিলাম সব ব্যাপারই পাস করে গিয়েছি প্রথম চান্সে, এবং তার জন্য আমাকে অ্যাডভান্স দুটো ইনক্রিমেন্টও দেওয়া হয়েছে। এই খবরটা আগে জানলে পরীক্ষা দিতে আসতে হতো না। তো যাক, আমি ফিরতে শুরু করলাম, কিন্তু ফিরে এসে শুনলাম যে ভদ্রলোক আমাকে খবর দিয়েছিলেন, আমি ফিরতেই এসে আমার কাছে কেঁদে পড়ে গেল, বলে স্যার আপনার কাছে তো আমি এসেছিলাম। ঘটনা কি হয়েছিল, আমি যখন পরীক্ষা দিতে এসেছি তখন 1000-5 লোক সিপিএম এর স্থানীয় এমএলএ এবং এমপি ছেলের নেতৃত্বে ধান কাটার নাম করে যায়, ওদের বাড়ি আক্রমণ করে। বীরভাবে আপনারা জানেন যে এই মাটিরই দোতলা হয়, ওই খড়ের ছাদ হয়, এরকম একতলা দোতলা বাড়ি পাবে। তো তারা ঘরে তালা লাগিয়ে দিয়েছিল, সেই ছাদ ফুটো করে বের করে মারধর করা হয়। তো যখন মানে খুব আহত হয়ে জল চাইছিল খাওয়ার জন্য, তো তখন ওই এমপি ছেলের আদেশে তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়। লোকটি পরে হাসপাতালে গিয়ে মারা যায়। এটা শোনার পর আমি তখন বুঝতে পারছেন যে কম বয়স, মানে যুবক, প্রথম পোস্টিং, আমার খুব খারাপ লাগে। মনে হয় যে তাহলে এইরকম যদি ঘটে তাহলে আমাদের থাকার কোনো দরকার নেই, আমরা আছি অথচ ঘটবে, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমি এসপিকে বলি যে স্যার আমি তো আপনি বলেছিলাম, আপনি লোক পাঠাবো বলেছিলেন, কিন্তু এরকম ঘটনা ঘটেছে। এসপিও স্বীকার করেন যে হ্যাঁ, ঘটনাটা খারাপ হয়েছে, বিশেষ করে এই যে একটা লোক মারা যাচ্ছে তার মুখে প্রস্রাব করে দেওয়া, তারপরে সে মারা যাওয়া। বলে যে তুমি ভালোভাবে তদন্ত করো যাতে অপরাধীদের সাজা হয়। আমি তখন বেরিয়ে যাই, গিয়ে পুরোটা তদন্ত করি, করে এই এমএলএ নামে, এমপি ছেলের নামে, এদের নামে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য কোর্টে প্রেয়ার দিই আমি নিজে, এবং কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে। আমি এসপি কথা বলে ফোর্স নিয়ে রাত্রিবেলা যাই, গিয়ে থানায় প্রথমে পৌঁছাই। থানায় তখন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি বলেন যে এমএলএ বাড়িতে নেই, তিনি ঘটনার পরই কলকাতায় চলে গিয়েছেন। কিন্তু আমার কাছে নির্দিষ্ট খবর ছিল, বরাবরই আমাকে লোকে সাহায্য করে যে কোনো কারণে, আমি জানি না। তা আমার কাছে খবর ছিল যে এমএলএ বাড়িতে আছে। এবং মানে আপনার ইনফরমার খুব স্ট্রং ছিল সব জায়গায়। ইনফরমার বলবেন কিনা, লোকে আমাকে খবর দিয়ে দিতেন, আমি সাধারণ মানুষের থেকে বেশি খবর পেতাম। আচ্ছা, তো আমি বললাম যে ঠিক আছে, বাড়িতে নেই, বাড়িতে গিয়ে ফিরে আসতে তো আমাদের কোনো অসুবিধা নেই, আপনি বেরোন। ওনাকে বেরিয়ে আমি চলে যাই, এমএলএর বাড়িতে যাই। গিয়ে আমরা নক টক করি, দরজা খোলে না। তো তারপরে আমরা ওই দেওয়াল স্কেল করে গিয়ে ভিতর থেকে দরজা খুলে বাড়ির ভিতরে যাই। এমএলএ বেরিয়ে আসে, বেরিয়ে আসার পর তাকে আমি বলি যে তার নামে ওয়ারেন্ট আছে, তাকে আমি অ্যারেস্ট করছি। তখন তিনি আমাকে মানে পাত্তাই দেন না, বলে যে আমি এমএলএ, আমার তো অনেক সুবিধা আছে, আমি বেল নিয়ে নিচ্ছি, এরকম ভাবে কথা বলে। বলেন কোথায় সই করতে হবে বলুন, আমি বেল নিয়ে নিচ্ছি। কি বলবো, খারাপও লাগে। আমি বললাম যে দেখুন, আমি আইনটা এখানে যতটা জানার দরকার আমি জানি, কোর্টের ওয়ারেন্ট আছে এবং সেটা নন বেলেবল ওয়ারেন্ট। আপনি বেল নেবেন কি? আপনাকে বেল আমি দিতেই পারি না, মানে আমি ইচ্ছে করলেও আপনাকে বেল দিতে পারবো না, আপনাকে নিয়ে যেতে হবে। কোর্ট বেল দেবে কিনা সেটা আপনাকে ঠিক করবে, আপনি তৈরি হন, কাপড় টাপড় পাল্টে নিন। উনি বললেন না, আমি কাপড় টাপড় পাল্টাবো না, আমি এমএলএ আছে, বেল নিয়ে নিতে পারি, আমি বেল নিয়ে নিচ্ছি। আমি বললাম তাহলে আপনাকে, হ্যাঁ মানে আমি জানি না সেটা আমার ওই মন্তব্য করবো না। আমি বললাম যে বেল টেলের কোনো ব্যাপার নেই, আমি আইনটা যতটুকু জানি, আপনি এমএলএ বলে বাড়তি একটা কাজ আমাকে করতে হবে, স্পিকারকে একটা আমাকে খবর দিতে হবে যে কোন কেসে কোন ওয়ারেন্ট, কত ধারায় কেস ছিল, কোন ওয়ারেন্ট বলে আপনাকে কখন অ্যারেস্ট করেছে, তার বেশি আপনার কিছু সুযোগ সুবিধা আমার জানা নেই।
যদি আপনি অ্যাসেম্বলিতে থাকতেন তাহলে অ্যাসেম্বলি স্পিকারের কাছ থেকে আমাকে অনুমতি নিতে হতো, কিন্তু আপনার বাড়িতে আছেন, সে অনুমতির আমার দরকার নেই। আমি ওকে গাড়িতে তুলে নিলাম, তুলে নিয়ে থানায় আসলাম। থানায় এসে বললাম হাজতে ঢোকান। তাকে হাজতে রেখে আমি এমপির বাড়িতে যাব। তো ওসিকে বললাম যে দেখুন এমএলএ আছে, এই সময়টা আপনি থাকুন, আপনাকে আমার সঙ্গে যেতে হবে না। এমপির বাড়িতে গিয়ে কড়া নাড়ছি, কোনো সারা শব্দ নাই। তো সেখানেও ওরকম ভাবে দেওয়াল টপকে গিয়ে দরজা টরজা খোলা হলো। এমপির 2 কন্যা ছিলেন, তারা যেসব ভাষায় গালিগালাজ করতে লাগলেন সেগুলো বলা যাবে না। আমার উপন্যাসে যতটা সম্ভব আমি দেখে টেকে বলেছি। কিন্তু এটা কোন উপন্যাসে লিখেছিলেন আপনি? বকুল উপন্যাসেই আছে, 2য় পর্বে আপনি দেখবেন। আচ্ছা আচ্ছা। এটা আমার প্রবন্ধের একটা বই আছে, এই যে আইপিএস জীবনের উপলব্ধির যন্ত্রণা, এখানেও আপনি পাবেন। আচ্ছা আচ্ছা। তো আমরা সেখানে গিয়ে এমপি ছেলেকে, বা আমার কাছে যে খবর ছিল যারা মারধর করেছিল তারা এমপির বাড়িতেই ছিলেন, নিজেদের বাড়িতে ছিলেন না, তাদেরকে কাউকে পেলাম না। কিন্তু তাদের ব্যবহার করা ব্রাশ, টুথপেস্ট, ওই যে কিছু অস্ত্র, বল্লম, রক্তমাখা কাপড়, যেগুলো কেসের কাজে লাগবে এরকম জিনিসগুলো পেলাম। আমি আমার অফিসারদেরকে বললাম এগুলো সিজ করো, করে এমপি স্ত্রীকে বললাম যে দেখুন আপনাদের এই এই জিনিস আমরা সিজ করছি, এগুলো আপনার সই করুন। প্রথমে সই করতে চাইছিলেন না, পরে সই করেন। কিন্তু উইটনেস, সাধারণত ইন্ডিপেন্ডেন্ট উইটনেস রাখতে হয়, না পাওয়া গেলে তোমার পুলিশে করা হয়। আমি ইন্ডিপেন্ডেন্ট লোকালি চাইছিলাম। তো লোকটা খোঁজ করে আমার লোকারে একজন যুবককে নিয়ে আসলেন। স্থানীয় লোক, তাকে উইটনেস হতে বলছি। তো সে বলছে না আমি স্থানীয় লোক না, এটা আমার শ্বশুর বাড়ি। উনিকে বললাম যে কার সঙ্গে আপনার বিয়ে হয়েছে? তো উনি যার নাম বললেন, পরে দেখা গেল যে সেটা ওনার বোন, তার নাম বলছেন। মানে সাক্ষী এত ভয়, মানে রাজনৈতিক নেতাদের লোক কি পরিমাণ ভয় করে এবং তাদের বিরুদ্ধে সাক্ষী পাওয়া কিরকম অসুবিধা, তার জন্য আমি বলছি। তো আমি সে ভদ্রমহিলাকে নিয়ে আসলাম। তো ভদ্রমহিলা এর থেকে একটু তেজি মহিলা আছে। তো আমি বললাম যে এটা আপনার স্বামী? তো বলছি আমার দাদা। আপনারা কি বলছেন, আপনাদের মাথা খারাপ হয়েছে নাকি? আমি বললাম আমাদের তো হয়নি, কিন্তু উনি বলছেন আপনার সঙ্গে বিয়ে হয়েছে, তা আমরা কি করব? তো ও তো দাদাকে আচ্ছা করে ঝাড় দিল। তো এইভাবে আমরা সাক্ষী জোগাড় করলাম ওখানে, 2জন করে ফর্মালিটি করলাম। এই যে সিজার লিস্টে এমপি স্ত্রীকে দিয়ে সই করলাম, এটা কেন? বা আমি কোথাও গেলে, যেমন এমএলএ এর বাড়িতে, আমি এমএলএ কে অ্যারেস্ট করেছি, কিছু সিজ করিনি, তবুও একটা নীল সিজার লিস্ট করলাম কেন? এই যে পরে আপনি শাহজাহানের বাড়িতে দেখলেন না, যে তাদের কেয়ারটেকার গিয়ে বলছে যে আমার 1,35,000 টাকা, মানে প্রেসিয়াস অবজেক্ট, পেপারস নিয়ে গিয়েছে। এইটা যাতে পরবর্তীকালে বলার সুযোগ না থাকে, সেই জন্য আমি কোথাও কিছু সিজার না করলে, কোথাও ঢুকলে নীল সিজার লিস্ট করে রাখতাম, আইনগত কোনো। ফলে এমএলএ এর বাড়িতে সিজার লিস্ট করেছিলাম, এমপির বাড়িতেও করলাম, এবং এমপি স্ত্রীকে দিয়ে সেটা সইও করালাম। ওখানে তো এমএলএ ছিল। তো আমার খুব খারাপ লাগলো যে এরকম ঘটনা ঘটলো, তার জন্য তো বটেই, যে এমপি ছেলেটা যে মুখে প্রস্তাব করতে বলেছিল তাকে আমি ধরতে পারলাম না। পরে জানলাম যে ওসি এমএলএ কে ফোনটা দিয়ে দিয়েছিলেন থানা। ফলে এমএলএ থানা ফোন করে এমপি কে বলে দিয়েছিলেন যে দেখো আমাকে ধরে নিয়ে এসছে আর তোমাদেরকে ধরতে গিয়েছে। অতএব তারপরে বুঝতে পারছেন যে আবার সেটা হয়েছিল। আচ্ছা, তারপরে এটা যখন জানলেন আপনি ওসির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেননি? ওসি কে জিজ্ঞাসাবাদ করেছিলাম, ওসি তো তাদের সঙ্গে মিলেছিলেন না, আগেই জানতাম, যার জন্য বলছিলেন যে এমএলএ বাড়িতে নেই।
এবং ওসি যদি ওখানে ঠিক থাকতেন তাহলে এই আক্রমণটা হতেই পারতো না। এবং ওসিকে আমি সেটা জিজ্ঞেসও করেছিলাম, ওসির বক্তব্য ছিল যে স্যার এমএলএ একটা ফোন করতে চাইছে, আমি কি করে না করব। সেটা জেনুইনও হতে পারে, আমি কিন্তু বেনিফিট অফ ডাউট দিচ্ছি, সেটা জেনুইনও হতে পারে যে সাধারণ থানার ওসিরা এতটাই শাসক দলের নেতাদের ভয় হয়ে থাকে যে এমএলএ একটা ফোন করতে চাইবে সেটা রিফিউজ করবে, সেরকম ক্ষমতা থাকা উচিত, কিন্তু অনেকে থাকে না। আচ্ছা, মানে আইনে কি কোনো ব্যাপার আছে যে মানে ইন কেস উনি না বলেন তো আইনি ভাবে উনি কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আইনে শুধু এটুকু বলা আছে যে কোনো এমএলএ বা এমপি যখন আমার অফিসে দেখা করতে আসবে আমি তখন উঠে দাঁড়িয়ে ওনাকে রিসিভ করবো, সম্মান দেবো, এইটুকু, তার বাইরে কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি থানার ফোন থেকে ওনাকে ধরে নিয়ে এসছি, উনি আসামি, আসামিকে ফোন করতে দিতে হবে, ওটা নাই। খবর যা দেওয়ার আমি দেব, উনি দেবেন কেন? আইনসঙ্গত ওটা নেই। তা আমার তো খুবই খারাপ লাগা ছিল। তো আমি তখন ভাবলাম যে কি করা যায়। আমি খুব তাড়াতাড়ি করে ফিরে গেলাম থানা থেকে। এসডিপিও অফিসে এসে আমি স্থানীয় থানাকে দু একজন অফিসার রেডি করতে বললাম, আর রিজার্ভ ইন্সপেক্টরকে ফোন করলাম যে আমাকে একটা প্লাটুন ফোর্স আপনি পাঠান। কিছুক্ষণের মধ্যে ফোর্স এসে গেল এবং স্থানীয় থানায় আমি চলে গিয়ে অফিসারদেরকে ব্যাপারটা বুঝিয়ে বললাম, ব্রিফ করলাম। তারপরে ওই এমপির বাড়ির আশেপাশে গিয়ে পুরোটা ঘিরে নিলাম। ঘিরে নেওয়ার পর এই সূর্যটা উঠতে যাচ্ছে, এরকম সময় পোশাক পরে আমরা যে কয়জন ছিলাম বেরোলাম। বেরোতে হলে আমরা তো রেড করে চলে এসেছি, থানা থেকে খবর নিয়েছে যে সব ফিরে চলে গিয়েছে, অতএব তারা নিশ্চিন্ত বাড়িতে আরাম করে ঘুমোচ্ছিলেন। বাড়িতে ফিরে এসে সেই যাকে আমি ধরতে চাইছি এমপি ছেলেও ছিলেন, সে বাড়ি থেকে বেরিয়ে মার দিয়ে দৌড়চ্ছিল। তখন আমি কয়েকজনকে নিয়ে ওর পিছনে যাই এবং তারপরে বলি যে হ্যাঁ, বেশি দৌড়াদৌড়ি করলে গুলি করে জখম করে ধরবো। ও দাঁড়িয়ে পড়ে হাত তুলে। মানে যারা খুব বীর পুঙ্গব থাকে না, তারা কিন্তু খুব ভীতু হয়। আপনি যেসব গুন্ডা বদমাস দেখছেন, তাদের কাছে যদি আপনি শক্তভাবে দাঁড়ান তখন তারা একদম ভেঙে পড়ে। তা আমি তোকে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে লোককে দিয়ে আইডেন্টিফাই করলাম। আমার লোকেরা অনেকে চিনতেন তাকে, বললো যে ঠিক লোককে ধরেছি। থানায় নিয়ে আসলাম, নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করলাম কাস্টডিতে চেয়ে। কোর্ট এমএলএ কে বেল দিলেন, আর কাউকে দিলেন না। বেল দেওয়াটা আরো বেশি অসম্মানজনক হলো এই জন্যে যে বললেন যে 3 মাস তিনি ওই নিজের এমএলএ এলাকায় ঢুকতে পারবেন না, আর প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে উনি কোথায় আছেন। তো এটা তো পরের দিন একদম বড় খবর, কিন্তু আমাদের পুলিশ তাহলে হুলস্থুল আরো বেশি। এসপি ফোন করছে যে নজরুল তুমি করেছো কি, ডিএম ফোন করছে যে তুমি এটা কি করেছো, ডিআইজি হেডকোয়ার্টার ফোন করছেন। তা আমি তো বললাম, এই জন্য এসপি কে তো বললাম স্যার আপনি বলেছেন ভালোভাবে তদন্ত করুন, আমি করেছি এবং ধরেছি, তুমি যা করেছো তুমি বেল দিয়ে দাও। নন বেলেবল অফেন্স এবং কোর্টের ওয়ারেন্ট, আমি তো চাইলেও বেল দিতে পারবো না। এখন এই আইনের কথা বলাতে আমার এসপি, ডিএম, ডিআইজি হেডকোয়ার্টার কেউ সন্তুষ্ট হচ্ছেন না। ডিআইজি হেডকোয়ার্টার ছিলেন, তিনি তো আমার এই আইনের কথা বলাতে রেগেই গেলেন, বললেন যে দেখো নজরুল তুমি আমাকে আইন শেখাতে এসো না, আমি এতদিন ধরে চাকরি করছি। আমি বললাম যে স্যার বেশি দিন ধরে চাকরি করা যদি একমাত্র যোগ্যতা হয়, তাহলে আপনার অফিসে অনেক হেড কনস্টেবল আছে আপনার থেকে বেশি দিন চাকরি করছে, তাহলে তাকে ডিআইজি হেডকোয়ার্টার করে আপনি হেড কনস্টেবল হন। তারপর ফোন কাট।
এখানে দীপক সান্যাল পরে ডিজি হয়েছিলেন, উনি একদম কলকাতা থেকে জরুরি ভিত্তিতে চলে গেলেন SSIV, তিনি পিডব্লিউ বাংলাতে উঠলেন। তিনি আমাকে ডাকলেন, ডেকে অনেক রকম ভাবে বোঝালেন। উনি খারাপ কথা কিন্তু বলেননি, উনি এখন আর নেই দুনিয়াতে। উনি আমাকে বললেন যে দেখো, তুমি যে কাজটা করছো আমাদের সকলের এরকম করা উচিত, কিন্তু আমাদের এই মেরুদণ্ডটা নাই, আমি স্বীকার করছি। তুমি করেছো, তোমাকে এনকারেজ করা উচিত আমাদের, কিন্তু আমি করতে পারছি না। কারণটা এই যে ধরো তুমি IPS এ এসেছো, একটা পানের দোকান করলেও তো এর থেকে বেশি রোজগার করতে পারতে। তা IPS এ এসেছো, একটা সামাজিক প্রতিপত্তিত্ব চাই, সামাজিক স্বীকৃতি। তো তুমি SP হতে চাইবে, কলকাতা পুলিশ হলে DC হতে চাইবে। তো তুমি যদি এরকম কাজ করো তাহলে তোমাকে কোনো জেলার SP করবে না, কলকাতায় ফুল পোস্টিং হলে তোমাকে কোনো ডিভিশনের DC করবে না, তোমাকে কোনোদিন CP করবে না, তোমাকে DG করবে না। তোমার ব্যাচমেটরা এইসব পদগুলো থাকবে, তাদের অফিস খুব ভালো হবে, তোমার অফিস তেমন কিছু হবে না। তুমি ধরো কমান্ডেন্ট হয়ে থাকলে বা এরকম কোনো পদে থাকলে, তোমার আত্মীয় স্বজনরা বলবে ওদের অফিসটা তো ভালো, তোমার নয় কেন। এরকম করে আমি বোঝালেন যে তুমি কি চাও না এসব পদগুলোতে যাও? আমি বললাম স্যার, আমি চাই এইসব পদগুলোতে যাই, কিন্তু এইসব পদগুলোতে যাওয়ার জন্য আমি অসৎ হতে চাই না। বললো যে তাহলে তুমি এরকম হবে না, তুমি এরকম থেকে যাবে। আমি তখন ওনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, তারপরে উনি আর কথা বলেন। আমি বললাম স্যার, নেতাজি আমাদের দেশে প্রধানমন্ত্রী হননি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হননি, কিন্তু আমাদের দেশে কজন প্রধানমন্ত্রীর নাম লোকে জানে, কজন মুখ্যমন্ত্রীর নাম লোকে জানে, নেতাজির নাম জানে না এরকম কজন লোক আছে? উনি বললেন যে তোমার সঙ্গে আমার এতক্ষণ কথা বলারই কোনো দরকার ছিল না। শেষ পর্যন্ত তুমি বললে যে আমি বুঝেছি যে তুমি জামিনও দেবে না। তো এরকম যদি হয় যে তুমি দু একদিনের, সত্যি তো এরকম ধকল গিয়েছে, তোমার শরীরটা ভালো না, তুমি দু একদিনের ছুটি নিয়ে নিলে, অন্য কেউ চার্জে আসলো, সে জামিনটা দিয়ে দিল, তাহলে আমাকে দুদিকে থেকে যায়। আমি বললাম যে স্যার, আমি তো জানি যে তাকে জামিন দিতে হবে বলে আমি ছুটি নিচ্ছি, এবং তাকে জামিন দেওয়া হবে, তাহলে তো আমার জামিন দেওয়াকে সমর্থন করা হলো, ওইটা স্যার আমার দ্বারা হবে না। তুমি বলো তাহলে তোমাকে কিছু আর বলার, তুমি যাও বাড়ি যাও। আমি চলে আসলাম। উনি কলকাতায় ফিরে আসলেন। উনি বললেন যে দেখুন, তুমি যা বলেছো তোমার বিপক্ষে রিপোর্ট আমি দিব না, তোমাকে নিশ্চিত করছি, কিন্তু আমার রিপোর্ট তোমাকে রক্ষাও করতে পারবে না। উনি চলে আসলেন। কলকাতা থেকে একটা টিম পাঠানো হলো, তাতে মন্ত্রী, কয়েকজন MP, MLA এরকম থাকলো, এবং তারা গিয়ে উঠলেন ওই নানুরে, ওখানে যে পঞ্চায়েতের অফিসটা আছে সেখানে, এবং আমাকে, SDO কে, SP কে, DM কে সেখানে হাজির হতে বলা হলো। তো DM SP তো আমার কাছে চলে আসলেন, আমাকে বিপ করলেন যে যা বলার আমরা বলবো, তুমি কোনো কথা কিন্তু বলবে না। আমি বললাম স্যার, আপনারা বললে তো নিয়ম অনুযায়ী সিনিয়র যদি থাকেন সেখানে তো জুনিয়রের কথা বলা চলেই না, আমি কেন কথা বলবো? কথা বলবো না, আপনারা কথা বললেন। গেলাম, গিয়ে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তখন ওখানে কয়েক হাজার লোককে জড়ো করে এই শাসক দলের নেতারা মিটিং করছিলেন যে আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়া হবে। তার মধ্যে থেকে লোকেরা বলছে, আমি যখন ওখানে যাচ্ছি আমাকে দেখে বলছে যে একে আজকে মাস দেয়া হবে। চিন্তা করুন, সিঁড়িতে উঠছি তখন বলছে। উঠলাম, উঠে বসলাম, তারপরে তারা ভাষণ শেষ করে আসলেন, এসে তারা আমাদেরকে চমকাতে শুরু করলেন। কি করে সাহস হয়, আমরা এখন শাসক দল, আমাদের MLA কে ধরে নিয়ে গিয়ে হাজতে ঢুকানো, কোর্টে পাঠানো, এলাকায় ঢুকবে না সেরকম অর্ডার করানো, মানে যা খুশি তাই বলে যাচ্ছেন। আমাকে যত মারা করেছেন আমি প্রথমে বলিনি, কিন্তু ওই দলে একজন MP ছিলেন, পরে তিনি মন্ত্রীও হয়েছিলেন।
তিনি একটা কথা বললেন যে এই যে এমএলএ কে বাড়িতে ঢুকেছিল ধরতে, আমার বাড়িতে যদি যেত, আমার একটা লাইসেন্সড রিভলভার আছে, তাহলে আমি গুলি করে মারতাম। তো এই কথাটা শুনে আমি এসপি ডিএম কে বললাম যে আপনারা কিছু বলুন, এটা একদম ঘোর বেআইনি কথা বলছে, অপরাধমূলক কথা বলছে, আপনারা বলুন। কেউ কিছু বললো না। তখন আমি উঠে দাঁড়ালাম, আমি দাঁড়িয়ে বললাম যে স্যার, আপনি গুলি করতেন, প্রথম গুলিতে আমি মরে গেলে আপনি বেঁচে গেলেন, আপনার কিছু আমি করতে পারতাম না। কিন্তু যদি আমি বেঁচে থাকতাম, তাহলে আপনাকে গুলি করে জখম করতাম, কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে আসতাম, হাজতে ঢোকাতাম, কোর্টে ফরওয়ার্ড করতাম। একদম মন্ত্রী, এমপি, এমএলএ সব পায়ের উপর দাঁড়িয়ে গেলেন যে এত সাহস হয় কি করে, কথা বলে কোনো লাভ নাই, বন্ধ আলোচনা। আলোচনা ভেঙে গেল। তারা ফিরলেন, সেই দিনই আমার ট্রান্সফারের অর্ডার হলো। 30 দিনের আগে আমি 33 দিনের দিনে চার্জ দিয়ে চলে গেলাম। আমার লোকেরা, এমনকি আমার ড্রাইভারও বলছিলেন যে আপনি মামলা করলে আটকে যাবে। আমি দেখলাম যে আটকে এখন যাবে, আমার তো এখানেই থাকতে হবে, এরকম কোনো কথা নেই। আমাকে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করে পোস্ট করলেন, আমি চলে গেলাম। এটা আমার ফার্স্ট পোস্টিং। মানে পুরো একেবারে সিনেমার তথাকথিত রেবেলিয়াস অ্যাটিটিউড, মানে যেটা মানে নৈতিকভাবে এবং এই ঘটনার জন্যই যে বললাম, প্রথম দিন আমি যে গাড়িটা ব্যবহার করেছিলাম, সেই গাড়িটাই শত্রু সিনেমায় ব্যবহার করা হয়েছে এবং ডিজির অফিস থেকে সার্কুলার দেওয়া হয়েছিল পুলিশ অফিসারদের যে দেখো। তা আমি তখন ডিজিকে চিঠিও লিখেছিলাম যে যে অফিসার করে তাকে তো আপনারা তার পাশে দাঁড়ান না, তো ও সিনেমা দেখতে বলার আপনাদের অধিকার কোথায়? কোনো উত্তর পাইনি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।